পৃথিবী গোল। এই গোলাকার পৃথিবীতে দেখা হওয়া মানুষগুলো একসময় সবাই সবার থেকে দূরে চলে যায়। গোল পৃথিবীর এক প্রান্তে একদল মানুষ বাস করে, তো অন্য প্রান্তে আরেক দল মানুষ বাস করে। নুসরাত কখনো বিশ্বাস করত না পৃথিবীর এক প্রান্তে একবার যার সাথে দেখা হয়েছে ওই মানুষটার সাথে আবারও দেখা হয়। আর যদি সম্ভাবনা থেকে থাকে তাহলে ক্ষীণ। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে আজ তৃতীয়বারের মতো সামনাসামনি হলো সেই মানুষটার। প্রথমবার হয়তো তাকে বাঁচানোর জন্য লোকটা এসেছিল, দ্বিতীয় দেখাটাও অনাকাঙ্ক্ষিত ছিল, আর তৃতীয় দেখা কি দ্বিতীয় দেখার মতো অনাকাঙ্ক্ষিত, নাকি ভাগ্য তাদের বারবার নিজের তথাকথিত তকদিরের কাছে এনে দাঁড় করাচ্ছে? কে জানে, হয়তোবা। তকদির বলে কিছু একটা আছে। যতই তুমি নিজের তকদিরের কাছ থেকে পালাতে চাইবে, ততই সেই তকদির তোমাকে গ্রাস করে ফেলবে, মুখোমুখি করবে নিয়ে গিয়ে নিজের তথাকথিত অতীত, বর্তমান ও ভবিষ্যতের। নুসরাতের মুখ দেখে বোঝা গেল এই লোকটার সাথে সে আবারও দেখা হওয়া মোটেও আশা করেনি। যার সাথে গত 2 দিন আগে নুসরাত জব্বর বেয়াদবি করে আসছে, সেই লোকটার সাথে সামনাসামনি দেখা হতেই নুসরাতের মুখ দেখার মতো হলো। যার সাথে এই জীবনে সামনাসামনি হবে না ভেবেছিল, সেই মানুষটার সাথে আবারও দেখা। এটা কি অনাকাঙ্ক্ষিত নাকি অন্য কিছু? ভাগ্য কেন বারবার এই লোকের সাথে নুসরাতের দেখা করাচ্ছে? নুসরাত চায় না তো এই লোকটার সাথে বারবার এভাবে দেখা হওয়া, কিন্তু এই তকদির, ভাগ্য যাই হোক না কেন বারংবার এই ঠাডা পড়া লোকটার সামনে এনে দাঁড় করাচ্ছে। কোনো একটা কথা বা লেখা এরকম ছিল, তোমার তকদির যখন আগে থেকেই লেখা, তাহলে তুমি কেন তকদির নিয়ে এত চিন্তা করো? তকদির ছেড়ে দাও তকদিরের উপর, যা হওয়ার তা দেখা যাবে। কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তিনি তোমার এবং তোমার ভালো হবে কিসে সেটা নির্ধারণ করেই তোমার তকদির লিখেছেন। কিন্তু যদি তুমি তকদিরের বিরুদ্ধে যেতে চাও, তাহলে শুনে রাখো, তকদির তোমাকে এমনভাবে গ্রাস করে ফেলবে, মনে হবে তুমি এক অন্ধকার গুহায় বা অতল এক গহ্বরে ফেঁসে গিয়েছ ভয়ঙ্করভাবে, যা থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। চারিদিকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। এখনও নাসির সাহেবদের সোসাইটির মসজিদে আজান দেয়নি ইমাম সাহেব। আশেপাশে থাকা সোসাইটির মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। গেটের সামনে দাঁড়িয়ে ক্ষিপ্ত গতিতে কলিং বেলে চাপ দিচ্ছেন নাসির সাহেব, কিন্তু কেউই দরজা খুলছে না। তাই রাগে, বিরক্তিতে আর মশার কামড়ের জ্বালায় হুঙ্কার দিয়ে উঠলেন নাসির সাহেব, নাজমিন, দরজা খোলো তাড়াতাড়ি, মাথা গরম আছে এমনিতেই, আর গরম করো না। নাসির সাহেবের হুঙ্কার, হুঁশিয়ারি বা আদেশের স্বরে বলা কথা কি বাগান ভেদ করে ডুপ্লেক্স বিশিষ্ট বাড়ির ভেতর প্রবেশ করল কিনা, তা নাসির সাহেব বোঝার চেষ্টা করলেন না। তিনি ওখানেই দাঁড়িয়ে নিষ্পিস করা পা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। যদি পারতেন আজই গেট টপকে বাড়ির ভেতর ঢুকতেন। তবে কিন্তু একটা থেকেই যায়, এভাবে বাড়িতে প্রবেশ করলে গেটের রঙে স্ক্র্যাচ পড়বে, আর তার জন্য খরচ করতে হবে এতগুলো টাকা। আর নাসির কখনো নিজের টাকা এমনি এমনি খরচ করে না। টাকা খরচ করার ভয়ে নাসির সাহেব গেটের সামনে দাঁড়িয়ে আছেন চুপচাপ। টাকার বিষয় যদি না আসতো, তাহলে নাসির সাহেবকে জীবনেও কেউ এই দেয়াল টপকানো থেকে আটকাতে পারত না। নাসির সাহেব রাগ থামানোর চেষ্টা করলেন। বাড়িতে এত রাগ নিয়ে প্রবেশ করলে নাজমিন বেগমের কাছ থেকে ঝাড়ি খেতে হবে, আর তার কারণও সে নিজে। এর আগেও যখন সুফি খাতুন ভালো পাত্রের সন্ধান দিতে পারেননি, তাহলে কেন আবার সুফি খাতুনের উপর বিশ্বাস করে গেলেন উনি? এটা ভেবেই হাহুতাশ করে মরে যাচ্ছেন ভেতর ভেতর নাসির সাহেব।
এবার নাসির সাহেবের নিজের ইচ্ছে হলো নিজের মাথাটা গেটে ধরে দুটো ধুমধাম করে বাড়ি দিতে। যেই কথা সেই কাজ। বাড়ি দেওয়ার জন্য গেটের দিকে এগিয়ে যেতেই মনে হলো, আরে রং তো উঠে যাবে, তার জন্য খরচ হবে মোটা অঙ্কের টাকা। আর এসব ছোটোখাটো বিষয়ে সৈয়দ নাসিরউদ্দিন টাকা খরচ করেন, তাহলে সোসাইটিতে তার বদনাম হয়ে যাবে। সবার মুখের আলোচনা থাকবে নাসির সামান্য একটা স্কেচের জন্য হাত ভর্তি টাকা খরচ করেছে। নাসির সাহেবের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে গেট খুলে গেল শব্দ করে। নাসির সাহেব শক্ত হাতে গেটে লক করতে যাবেন, ধাক্কা মেরে সুফি খাতুন এসে বাড়ির ভেতর প্রবেশ করলেন। ঠোঁট টেনে হাসলেন মৃদু, যা নাসির সাহেবের নিকট বিশ্রী ঠেকল। তিনি এক প্রকার মুখ ঝামটা দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন। সুফি খাতুন নাসির সাহেবের কাছ থেকে মুখ ঝামটা খেয়ে চোখ মুখ উল্টে নিলেন। গেট লক করে বাড়িতে প্রবেশ করলেন নাসির সাহেবের পিছু পিছু। ড্রয়িং রুমে পা দিতেই দেখলেন সোফার উপর শুয়ে আছে আহান। মুখের সামনে এক বাটি পপকর্ন। আধুনিক ধাঁচের কিচেন কাউন্টারে বসে ইরহাম মুরগির লেগ পিস খাচ্ছে কর্মর শব্দ করে। সুফি খাতুন ঢোক গিললেন লেগ পিসের দিকে তাকিয়ে। লোভী চোখে তাকিয়ে রইলেন ইরহামের হাতের দিকে। ইরহাম সুফি খাতুনের এরূপ দৃষ্টি দেখে নাক কুঁচকে নিল উপরের দিকে। কিছুটা শাসিয়ে বলে ওঠে, একদম আমার খাবারের দিকে নজর দেবে না দাদি। ওই যে তোমার নাতি বসে পপকর্ন খাচ্ছে, ওসব খাও। এগুলো আমার জন্য স্পেশালি মেজমা বানিয়েছে। সুফি খাতুনের মুখটা পাংশুটে বর্ণ ধারণ করল। ঠোঁট চোখা করে শ্বাস ফেলে সোফায় বসলেন। এর মধ্যেই নাজমিন বেগম মাথা থেকে পেঁচানো ওড়না খুলতে খুলতে ইরহামকে জিজ্ঞেস করলেন, আব্বু আর কিছু খাবে তুমি? ইরহাম দুই পাশে মাথা নাড়ালো না ভঙ্গিতে। এর মধ্যে নাজমিন বেগমের চোখ গেল সুফি খাতুনের দিকে। না চাইতো এতক্ষণের ভালো থাকা মেজাজটা খারাপ হয়ে গেল। তিনি বুঝে পান না, ছোট এত ভালো আর ছোটর মা এত খারাপ কিভাবে। নাজমিন বেগম নিজের মেজাজ খারাপ করতে চাইলেন না, তাই কিচেনে সিঙ্কে থাকা বাটিগুলো ধুয়ে রাখতে গেলেন। দুই হাতের হাতা গুটিয়ে নিতেই ইরহাম বলে উঠল, একদম এখানে আসবে না তুমি, আমি ধুয়ে রাখব। নাজমিন বেগম কথা শুনলেন না। হাতা গুটিয়ে এগিয়ে যেতেই ইরহাম লাফ মেরে কিচেন কাউন্টার থেকে নেমে নাজমিন বেগমকে ঠেলে বের করে দিল সেখান থেকে। কিচেনের দরজা লাগাতে লাগাতে শক্ত কণ্ঠে বলল, তুমি কি চাও তোমার মেয়ে এসে আমাকে পিটাক? উহু, মেজমা, তোমার মতিগতি আমার কাছে ভালো ঠেকছে না। নাজমিন বেগম ভেজানো দরজার বাহিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কেন? ও তোকে কেন পেটাবে? আরে, কথা বলতে বলতে ইরহাম ভেজানো দরজা আবার খুলে নাজমিন বেগমের গলা পেঁচিয়ে ধরল। দুই হাতে গলা পেঁচিয়ে নিয়ে বলল, ওফ সুইটহার্ট, বোঝার চেষ্টা করো। তোমার মেয়ে আমাকে বলে গিয়েছে যে যে বাটিতে খাবো সেই বাটি যেন নিজ দায়িত্বে ধুয়ে রাখি, না হলে ওই জল্লাদ মেয়ে বিনা পাউডারে আমাকে ওয়াশিং মেশিনে ফেলে ধুয়ে দেবে। নাজমিন বেগম মুখে হাত দিয়ে অবাক কণ্ঠে জানতে চাইলেন, সত্যি ওই পাগল এসব বলেছে? ইরহাম নির্দোষ ভঙ্গিতে মাথা দোলায়। দুজনের একজন খেয়াল করল না দূরে বসা সুফি খাতুন সূক্ষ্ম নজরে দুজনের দিকে তাকিয়ে আছেন আর গালে হাত দিয়ে কোনো একটা বিষয় মিলাচ্ছেন। এর মধ্যে গড়গড় করতে করতে নাসির সাহেব এসে হাজির হলেন ড্রয়িং রুমে। মুখ চোখে স্পষ্ট রাগের বহিঃপ্রকাশ ঘটছে। নাসির সাহেবের পিছু পিছু ইসরাত নেমে আসছিল। চোখ মুখে কি হয়েছে জানার উদ্বেগ। প্রশ্নাত্মক চাহনি মায়ের দিকে ছুড়ে দিতেই নাজমিন বেগম মাথা নাড়িয়ে পরে বলবেন বললেন। নাসির সাহেবের রাগ দেখে আঁচ করতে পেরেছিলেন নাজমিন বেগম কি হয়েছে, আর এখন তো পুরো পরিষ্কার তার কাছে।
যে সুফি খাতুন আবারও কোনো আধবুড়ো না হয় বয়স্ক লোক ধরে নিয়ে এসেছেন ইসরাতের জন্য, আর এজন্যই মহামান্য স্বামীর এত রাগ। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন নাসির সাহেবের কথা বলার অপেক্ষায়। চুপচাপ দাঁড়াতে কোথায় পারলেন, ইরহাম পেছন থেকে উকি মারল প্রথমে ড্রয়িং রুমে। পরপরই নাজমিন বেগমকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, মেজমা কি হয়েছে? মেজো আব্বু এরকম খ্যাপা ষাঁড়ের মতো হয়ে আছেন কেন? নাজমিন বেগম মাথা কাত করে চোখ পাকালেন ইরহামকে। হাসি আটকানোর চেষ্টা করে মুখে মেকি রাগ এনে বললেন, ইরহাম। ইরহাম নিজের মাথা রাখল নাজমিন বেগমের কাঁধে, ঠোঁট উল্টে জিজ্ঞেস করল, ইরহাম কি সুইটহার্ট, ফ্লার্ট করা বন্ধ করবে তুমি? নাজমিন বেগমের প্রশ্নে ইরহাম দুই পাশে মাথা নাড়ালো। তাদের কথোপকথন সুফি খাতুন দূরে বসে তেরা চোখে দেখলেন। এর মধ্যে নাসির সাহেব ক্যাটকেটে গলায় বললেন, এই বুড়ো নিজাম শিকদারকে তুমি আমার মেয়ের জন্য পছন্দ করতে পারলে? তোমার উপর সামান্য বিশ্বাস করায় বিশ্বাসের এই মূল্য দিলে তুমি ফুপি? আহান পপকর্ন খেতে খেতে উঠে বসল। ইসরাতকে নিজের পাশে বসার জায়গা করে দিল। ইসরাত বসল আহানের পাশ ঘেঁষে শান্ত ভঙ্গিতে। তারপর দুজন একসাথে বসে মুখে পপকর্ন পুড়তে শুরু করল। পপকর্ন খেতে খেতে যখন পাত্র হিসেবে শুনল নিজাম শিকদারের কথা, ছিটকে পপকর্ন বের হয়ে আসলো মুখের বাহিরে। কেশে শব্দ করে উঠল। আহান হালকা হাতে ইসরাতের পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। ইসরাতের মুখ দিয়ে বের হয়ে আসলো অনাকাঙ্ক্ষিতভাবে, নিজাম দাদুকে এই মহিলা আমার জন্য পছন্দ করেছে। ইসরাতের নাক মুখ কুঁচকে গেল। ইচ্ছে করল বুড়িকে ধরে কয়েকটা ধূপধাপ পেটাতে। ইসরাত শুধু মনে মনে ভাবতে পারল, কিন্তু করতে পারল না নিজের ব্যক্তিত্ববোধের বাহিরে বের হয়ে। এরপর কানে আসলো সুফি খাতুনের অত্যন্ত কোমল স্বর। যতটুকু স্বর নরম করলে একটা মানুষকে নিজের আয়ত্তে আনা যায় ততটুকু এনে বললেন, নাসির, তুই রাগ করছিস কেন? আমি তো তোর মেয়ের ভালোর জন্যই বলছি। আর লোকটার বয়সও তো কম, একদম নাদান শিশু। তোর কাছে বুড়ো মনে হলে তো আরও ভালো। দুদিন পর মরে গেলে সব সম্পত্তি তোর মেয়ের হয়ে যাবে। আরামায়েশে দিন কাটাবে তোর মেয়ে, রাজ করবে রাজ ওই ছেলেটার বাড়িতে। নাসির সাহেব হতবিহ্বল, চেহারার অবস্থা বেহাল। শুভ্রবর্ণের চেহারা ধীরে ধীরে লাল টুকটুকে হতে শুরু করল। ইসরাতেরও সমান অবস্থা। নাকের পাটা বারবার ফুলছে বাপ মেয়ে দুজনের। পাশে বসা আহান স্পষ্ট দেখল বড় আপির বারংবার পা দিয়ে মেঝেতে নখ খুঁটানো, দাঁতের সাথে দাঁত চেপে কটমট শব্দ করা, আর অতিষ্ঠ হওয়া চোখে তাকিয়ে থাকা। আহান গলা নিচে নামিয়ে বলল, আরে আপি, ভলক্যানোর মতো ফোলা তোমার সাথে যায় না, ওইটা নুসরাত আপির সাথে যায়। এরকম দাঁতের উপর অত্যাচার করলে কম বয়সেই বুড়ি হতে হবে। পরে মাত্র 21 বছর বয়সে তুমি দাঁতবিহীন হয়ে যাবে। সবাই তোমাকে ফোকলা বলে ডাকবে। আর এই ডাক আমি কি মেনে নিতে পারি? না। আমার এত সুন্দর কিউট গুলু লালটু আপি এত তাড়াতাড়ি ফোকলা হয়ে যাবে, সেটা আমি কিভাবে মেনে নিতে পারি? আর সেটা কেন মানব আমি? ওহো, কখনোই মানব না। আহান নাটকীয় ভঙ্গিতে কথাটা শেষ করল। চোখ মুখ বন্ধ করে বাপ্পারাজের মতো করে বলে উঠল ফিসফিস করে, না, এ হতে পারে না। আমার আপি এত তাড়াতাড়ি ফোকলা হতে পারে না। আমি বিশ্বাস করি না। আহা। নাসির সাহেব চোখের পলক না ফেলে হাঁ করে চেয়ে রইলেন সুফি খাতুনের দিকে কিয়ৎকাল। এক আঙুল তুলে শাসাতে শাসাতে সুফি খাতুনকে বললেন, ফুপি, খবরদার, এরূপ কথা আরেকবার যদি শুনি তাহলে আমি নাসির নিজের ভদ্রতা তোমার প্রতি বজায় রাখব না। আমার মেয়ে কি নদীর জলে ভেসে এসেছে যে আমি নিজাম চাচার সাথে ওর বিয়ে দেব? তোমার জঘন্য চিন্তা দেখে আমি স্পিচলেস।
একটা মানুষ কিরূপ চিন্তা করতে পারে তোমাকে না দেখলে আমি জানতামই না। আর সম্পত্তির কথা তো, আমার কি সম্পত্তি কম আছে? আমার এ সকল সব সম্পত্তি আমার অবর্তমানে আমার মেয়েরাই তো পাবে। আহান হিহি করে হেসে উঠল। তখনই সবার চোখ আহানের দিকে ফিরে গেল। নিস্তব্ধতা বিদীর্ণ প্রহরে ঘিরে গেল পুরো নাসির মঞ্জিল। আহান ঢোক গিলে নিয়ে বলল, হাসার জন্য সরি। আরেকটা সরি, একটা কথা বলতে চাচ্ছি আপনাদের বড়দের মধ্যে। আই হ্যাভ এ আইডিয়া মেজো আব্বু। আহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝটপট কণ্ঠে বলে উঠল, আমরা এক কাজ করতে পারি না? নানির ভাষায় যিনি নাদান শিশু, নিজাম দাদুর সাথে নানির একটা সেট আপ করে দিলে কেমন হয়? একদম মেড ফর ইচ আদার লাগবে দুজনকে। আহান কোনো রকম কথা শেষ করে হাহা করে হাসতে লাগলো। সাথে ইসরাতও হাসতে শুরু করলো। হাসতে হাসতে ঢলে পড়ল আহানের গায়ে। ইরহাম হাসতে হাসতে মেঝেতে বসে পড়ল। পারে না সে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে। একমাত্র নাজমিন বেগম কোনো রকম হাসি আটকিয়ে দাঁড়িয়ে আছেন। বাচ্চাদের সাথে নিজে তাল মিলিয়ে হাসলে বিষয়টা খারাপ দেখাবে। নাসির সাহেবের দিকে চোখ পড়তেই দেখলেন নাসির সাহেব মুখে হাত চেপে ধরে হাসছেন। দীর্ঘশ্বাস ফেললেন নাজমিন বেগম স্বামীর হাসাহাসিতে। এই লোকটা ধমক দেবে তা না করে এদের সাথে বসে দাঁত বের করে হাহাহিহি করে হাসছে। আরশ কখন থেকে হাসছে নুসরাতের দিকে তাকিয়ে। নুসরাতের কাছে আরশের হাসিটা বিষের মতো লাগলো। একটা মানুষের হাসি এত জঘন্য হয় কিভাবে তা একে না দেখলে কখনো নুসরাতের বিশ্বাসই হতো না। নুসরাত নিষ্প্রাণ চোখে আরশের দিকে তাকিয়ে রইল। তখনই কানে আসলো গমগমে পুরুষালী স্বরে বলা কথা, যা তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে মানুষটা। সরে বসো মেঘ, আর এভাবে আমার দিকে আপনার তাকানোর কিছু নেই। আরশের তীব্র গতিতে বলা কথায় নুসরাত এক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল। নিজের জায়গায় অসাড় হয়ে বসে রইল নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে। তারই এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আরশ লক্ষ্য করল ধৈর্য নিয়ে দাঁড়িয়ে। চুপচাপ স্থির ভঙ্গিতে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল নুসরাতের সরে বসার অপেক্ষায়। নুসরাত সুরভির দিকে চোখ ঘোরাতেই সুরভি বলল, বেচারার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তাই একটু হেল্প চাইছিল। একটু হেল্প করতে এগিয়ে গেলাম আর কি। উনি আমাদের সাথেই সিলেট যাবেন। নুসরাতের মুখটা নিমিষেই পাংশুটে বর্ণের ধারণ করল। তার মুখ দেখেই বোঝা গেল সে আশা করেনি এই লোককে এখানে। আরশ ভ্রু বাঁকিয়ে আদেশ দিয়ে বলল, সরে বসুন। নুসরাত সরে গেল, জায়গা করে দিল আরশকে বসার। আরশ নিজের লাগেজ পেছনে রেখে এসে বসল নুসরাতের পাশের সিটে। সামনের সিটে বসেছে সুরভি ড্রাইভারের সাথে। ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করল। আধ ঘন্টা পার হলো, নুসরাত সুরভি এমনকি আরশ টু শব্দ করল না। পিন ড্রপ সাইলেন্ট পুরো কার জুড়ে। সুরভি এবার নীরবতা ভেঙে জিজ্ঞেস করল আরশকে, ভাইয়া কি নিয়ে পড়াশোনা করছেন? পড়াশোনা কি শেষ আপনার? আরশ মোবাইল অফ বাটনে চাপ দিয়ে বন্ধ করে নিল। বন্ধ করার আগে 1.5 কি 2 বছরের একটা মেয়ের মুখের ঝাপসা কিছু অংশ দেখা গেল। তারপর ঠুপ করে মোবাইল বন্ধ হয়ে গেল। আরশ মোবাইল নিজের গলায় ঝুলানো ব্যাগে ঢোকালো। কিছুটা অন্যমনস্ক থাকায় সুরভিকে আবার জিজ্ঞেস করল, হ্যাঁ কি বলছিলেন আপনি? সুরভি আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করল, আপনার কি স্টাডি কমপ্লিট? আরশ পুরুষালী ধারালো কণ্ঠে প্রশ্নের উত্তর দিল, জি। আপনার সাবজেক্ট কি ছিল ভাইয়া? সুরভি আগ্রহ নিয়ে জানতে চায়। চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছে উদ্দীপনা। আরশ দেখল মেয়েটার জ্বলজ্বল করা চোখের চাহনি, প্রশ্নের উত্তর জানার আকাঙ্ক্ষা। এই বয়সে সকলেরই অজানা জিনিসের প্রতি কৌতূহল থাকে। তা দেখে হালকা হাসল আরশ।
যা আলগোছে বিলীন হয়ে গেল দন্তপাটির নিচে। পুরুষালী নির্বিকার চিত্তে উত্তর দিল সুরভির করা প্রশ্নের, ইকোনমিক্স। সুরভি এবার কোনো প্রশ্ন করার আগে আরশ জিজ্ঞেস করল, নাম কি আপনার? সুরভি হাসি হাসি মুখ করে মাথা কাত করে তাকায়। আরশের দিকে তাকানোর আগে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকা নুসরাতের সাথে চোখাচোখি হয়। নুসরাতের দৃষ্টি শীতল, বাজ পাখির ন্যায় শিকারী। সুরভি সেদিক থেকে চোখ ফিরিয়ে উত্তর দিল, জি সুরভি শিকদার। আরশ মাথা নাড়ালো বোঝার ভঙ্গিতে। এবার সুরভি জিজ্ঞেস করল আরশকে, আপনার নাম কি ভাইয়া? নুসরাত দুজনের কথার ভেতর নির্লিপ্ত। সারাদিন পটর পটর করা নুসরাতের ভেতর কথা বলার কোনো প্রকার উদ্দীপনা দেখা দিল না। আরশ রাশভারী কণ্ঠে বলল, আরশ, সৈয়দ আরশ হেলাল। নুসরাত মোবাইলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়। ঠিক বোঝা গেল না আরশের কথা তার কানে গিয়েছে কিনা। সুরভি অবাক চোখে তাকায় আরশের দিকে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলে ওঠে, ভাইয়া ও। সুরভি সব কিছু গুলিয়ে ফেলল কথা বলতে গিয়ে। আরশ ভ্রুকুঞ্চিত করে, মাথাটা একটু আগায় সামনে, জিজ্ঞেস করে, ও কি? নুসরাত এতক্ষণের নির্লিপ্ততা ঝেড়ে ফেলে বলে ওঠে, ও কিছু না। সুরভি মুখ খুলতে নেবে নুসরাত দুই পাশে মাথা নাড়ায়, ঠোঁটে আঙুল রেখে চুপ দেখায়, যা আর চোখে লক্ষ্য করে আরশ। ঠোঁট টিপে এবার জিজ্ঞেস করে, কি বলছিলেন বলুন আপনি। সুরভি হাসে, নিজের কথা এক নিমিষে গুছিয়ে নিয়ে বলে ওঠে, ভাইয়া পৃথিবী কিন্তু গোল। আবারও প্রমাণ হয়ে গেল। দেখুন, আপনাদের বাড়ির একটু বিপরীতে যে বাড়ি, ওইটা আমাদের বাড়ি। আরশ কিছুই বলে না। এবার সরাসরি নিজের দৃষ্টি ঘোরায় নুসরাতের দিকে। জানতে চেয়ে জিজ্ঞেস করে সুরভিকে, ওনার নাম? সুরভি ঝটপট উত্তর দিতে গিয়ে থেমে যায়। নুসরাত সুরভির কথায় ফোড়ন কেটে বলল, ময়না মির্জা। আরশ তড়াক করে নুসরাতের দিকে তাকায়, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনার সাথে আমার আরও একবার দেখা হয়েছিল কি? নুসরাত নির্লিপ্ত গলায় কাট কাট কণ্ঠে বলে, জি না। আরশ জিজ্ঞেস করে সুরভিকে, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আপনার সুরভি? সুরভি নম্র কণ্ঠে উত্তর দেয়, জি গৃহিণী হব। আরশ হাসে একটু, আবারও জিজ্ঞেস করে, পড়াশোনা কত দূর? সুরভি ঝটপট গলায় উত্তর দেয়, অনার্স ফার্স্ট ইয়ার। ময়না মির্জা, আপনার ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা? আরশের ঠাট্টার স্বরে করা প্রশ্নে নুসরাত ঠোঁট বাঁকায়, মৃদু কণ্ঠে বলে, বিয়ে শাদি করব, বাচ্চা পয়দা করব, পাশের বাড়ির ভাবি আন্টিদের সাথে বসে আরেক বাসার ভাবি আন্টিদের নামে চুগলি করব, এটাই আমার ভাবনা। আরশ নিজের চোখের উচ্চ পাওয়ারের চশমা খুলে হাতে নেয়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি এটা জিজ্ঞেস করিনি। নুসরাত আরশের কথা কেটে দিয়ে ব্যগ্রতা নিয়ে জিজ্ঞেস করে, তাহলে কি জিজ্ঞেস করেছেন আপনি? আরশ নিষ্প্রাণ দৃষ্টি সামনের দিকে স্থির করে, উদাসীন কণ্ঠে জানতে চায় আবার, ভবিষ্যৎ সম্পর্কে আপনার জানতে চেয়েছি। ভবিষ্যৎ প্ল্যান কি? নুসরাতের ঠোঁটের আগায় প্রশ্নের উত্তর ছিল মনে হয়। ঝটপট উত্তর দিতে গিয়ে একটু সময় থামল। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে আগের মতো অবিচল কণ্ঠে বলল, আমি রাস্তায় প্রতিবন্ধী সেজে বসে থাকব, আর আমার জামাই ভিক্ষা করবে, সাথে সাথে বলবে আল্লাহ নবীজির নামে 4টা দিয়া যান। সুরভি নিরর্থক অভিমত পোষণ করল, এই মেয়ের দ্বারা সব সম্ভব। হয়তোবা দেখা যাবে বেশি ঘাটাতে গেলে এর বেচারা ভবিষ্যৎ জামাইকে নিয়ে সত্যি সত্যি রাস্তায় নেমে গিয়েছে ভিক্ষা করতে। তাই সুরভি নিজেও ঠোঁটে জিপা রেটে বসে রইল সামনের সিটে। আরশও আর কথা বলল না, অনেক কথা বলেছে আজকের জন্য।
মুখ ব্যথা হয়ে গিয়েছে তার, তাই মোবাইল আবার পকেট থেকে বের করে স্ক্রল করতে লাগলো চুপচাপ। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। আরও সুরভিদের গাড়ি একপাশে দাঁড় করিয়ে গিয়েছে 10 মিনিটের জন্য মসজিদে। গাড়ি থেকে নামার আগে পরনের ডেনিম জ্যাকেটটা রেখে গিয়েছে নিজের সিটের উপর। সেখান থেকে ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ সুরসুর করে প্রবেশ করছে গাড়িতে বসে থাকা দুই রমণীর নাসারন্ধ্রের ভেতর। দীর্ঘ 10 মিনিট পর যখন আরশ ফিরে আসলো তখন দেখল নুসরাত ভুসভুস শব্দ করে ঘুমাচ্ছে সিটের মধ্যে। মাথা একদিকে কাত হয়ে আছে। আরশ গাড়িতে বসে গাড়ির দরজা টেনে লাগিয়ে দিল। তারপর হাত বাড়িয়ে নুসরাতের মাথা টেনে আনলো সিটে। আলগোছে সিটের উপর রেখে দিল মেয়েলি মাথাটা। নিজের পিঠের পেছনের কুশন বের করে নিয়ে নুসরাতের মাথার নিচে দেয় যত্ন সহকারে। আরশ নিজের চোখ নুসরাতের থেকে ফিরাতেই সুরভির সাথে চোখাচোখি হয়। থতমত খেয়ে ঠোঁট টিপল আরশ। তারপর একটু সন্দেহী গলায় জিজ্ঞেস করল, ও বিবাহিত? জি না ভাইয়া। আরশ এবার একটু ধীরতা নিয়ে সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করে, আর ইউ শিওর সুরভি? এবার সুরভি থমকায়। সত্যিই তো, সে নুসরাতকে কোনোদিন জিজ্ঞেস করেনি তাদের বাড়ি বিষয়ক প্রশ্ন। কখনো জিজ্ঞেস করেনি সে কি বিবাহিত নাকি অবিবাহিত। সৈয়দ বাড়ির অভ্যন্তরে ঘটা কোনো কিছুই তার কাছে পরিষ্কার নয়। আর নুসরাতও কোনোদিন ইচ্ছা প্রকাশ করেনি বলার জন্য নিজের বাড়ির ভেতরে চলা সমস্যার। সুরভি দ্বিধাদ্বন্দ্বে ভোগে। দ্বিধা নিয়ে নিজের নুয়ে যাওয়া চোখ তোলে। আমতা আমতা করে বলে ওঠে, আই ডোন্ট নো ভাইয়া, আমি কোনোদিন জানতে চাইনি এই বিষয়ে ওর কাছে। আরশ হাসল। আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না সুরভিকে। রাত গভীর হলো। রাস্তায় গাড়ি চলাচল ধীরে ধীরে কমতে শুরু করলো। গ্লাস ভেদ করে বাতাসে শো শো করে এসে প্রবেশ করলো পুরো গাড়িতে। গাড়ি যখন সোসাইটির ভেতর ঢুকলো নুসরাত ধীরে ধীরে চোখ খুলে তাকালো। মাথা একদিকে করতেই ম্যানলি পারফিউমের তীব্র ঘ্রাণ প্রবেশ করলো নাসারন্ধ্রের ভেতর দিয়ে। চোখ ঝাপটাতেই বাহিরের ল্যাম্পপোস্টের তীক্ষ্ণ রোশনি এসে লাগলো চোখে। এক হাত দিয়ে চোখ চেপে ধরল। তারপর আলস হয়ে আসতেই ঘুম ঘুম কণ্ঠে সুরভিকে জিজ্ঞেস করল, চলে এসেছি? তখনও নুসরাতের নাকে যাচ্ছে ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ। ঘুম পুরোপুরি না কাটায় বুঝতে পারল না পাশের ব্যক্তির কাঁধে মাথা রেখে শুয়ে আছে সে। সুরভি উত্তর দিল ধীরে সুস্থে নুসরাতের প্রশ্নের, ম্যাডামের ঘুম শেষ? নুসরাত উঠে বসতে বসতে নাকে হাত ডলল। নাকে নিষ্পিস করছে কোনো কিছু। প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাক মুখ খিচে হাঁচি দিয়ে উঠল। মুখ থেকে হাত সরাতেই পাশ থেকে কেউ টিস্যু এগিয়ে দিল নাকের সামনে। নুসরাত তার নাকে চেপে ধরে পাশে তাকাতেই কালো মণি বিশিষ্ট পুরুষালী চোখের সাথে চোখের মিলন ঘটল। অতঃপর সেদিকে তাকিয়ে থেকে নুসরাত সুরভিকে বলল, আমাকে এখানে নামিয়ে দে, আমি একা একা যেতে পারবো। সুরভি অনীহা নিয়ে বলল, আর একটু রয়েছে, সামনে গিয়ে নামবি। নুসরাত শুনল না। সে এখানে নামবে বলেছে মানে এখানেই নামবে, কারোর কোনো কথা শুনবে না। অগত্যা ড্রাইভারকে সুরভি গাড়ি থামানোর কথা বলল। ড্রাইভার গাড়ি থামাতেই নুসরাত নিজের এয়ারপড, ল্যাপটপের ব্যাগ আর মোবাইল থাবা মেরে চেপে ধরে নেমে যেতে নেবে আরশ জিজ্ঞেস করল, বিবাহিত? নুসরাত গাড়ির দরজার লক খুলে গাড়ি থেকে নামতে নামতে উত্তর দিল, না। আরশ আবারও রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করল, বিবাহিত? নুসরাত আবারও নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, না। আরশ নিজের জায়গায় অটল থেকে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল, বিবাহিত? নুসরাত শীতল কণ্ঠে উত্তর দিল, না। সুরভি একবার আরশের দিকে একবার নুসরাতের দিকে শুধু তাকালো।
দুজনের বিবাহিত প্রশ্নে আর না উত্তরে সে আটকে আছে। আবারও সুরভির কানে আসলো কটমট করে আরশ জিজ্ঞেস করছে, বিবাহিত? নুসরাত গাড়ির দরজা আটকাতে আটকাতে বলল, জি না। আরশ পুরুষালী উদ্বিগ্ন কণ্ঠে আবারও জানতে চায়, বিবাহিত? নুসরাত তেষ্টা গলায় বলে, না। আরশ ঠোঁট বাঁকিয়ে হাসে। নুসরাতের দিকে একবার তীক্ষ্ণ চোখ বুলিয়ে নিয়ে বলে, আপনি কি বিবাহিত ময়না মির্জা? আরশ শেষের কথাটা একটু টেনে টেনে বলল, যেন নুসরাতের নামে ঠাট্টা উড়ালো। নুসরাতও কাটকাট গলায় বলল, আমি পিওর সিঙ্গেল ভাইয়া, আপনার আমাকে দেখেই বোঝা উচিত। আরশের ঠোঁটে হাসি ফুটে ওঠে, যা গাড়ি অন্ধকার থাকার দরুন বোঝা মুশকিল হয়। আরশ তীক্ষ্ণ গলায় জানতে চায়, শেষবারের মতো জিজ্ঞেস করছি, মিস অর মিসেস বিবাহিত কিনা? পরের বার উত্তর দেওয়ার জন্য সময় থাকবে, কিন্তু উত্তর দিতে পারবেন না ময়না মির্জা। আরশের কণ্ঠে অদৃশ্য কোনো কিছু অনুভব করল নুসরাত। তবুও নিজের ধীরতায় অটল থেকে রগরগে গলায় উত্তর দিল, আমি অবিবাহিত অবিবাহিত অবিবাহিত। হয়েছে, এবার আমি যাই। আরশ ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় নির্বিকার চোখে ধৈর্য ধরে বসে নুসরাতের মুখের পরিবর্তন দেখল। কীরকম হয়েছে তার করা প্রশ্নে? উত্তর দেওয়ার সময় ঠোঁট নাড়ানো, কপাল কুঞ্চিত হওয়া, নাকের পাটাতন ঘেমে ঘাম মুছে নেওয়া, অতিষ্ঠ হওয়া, এমনকি তার উপর বিরক্ত হয়ে শক্ত হাতে দরজা লাগানো। আরশ বন্ধ গাড়ির দরজার দিকে চেয়ে চুলে হাত বোলাতে বোলাতে ঠোঁট বাঁকিয়ে হাসল। চোখ বন্ধ করে পেছনের দিকে মাথা এলিয়ে দিয়ে বলে উঠল, আই লাইকড ইউর বোল্ড অ্যান্সার ইন এ ডেঞ্জারাস ওয়ে। আপনার প্রতি জানার কৌতূহল আরও একটু বেড়ে গেল ময়না মির্জা। শুধু সত্যটা জানতে দিন। একটু কনফিউশন রয়েছে, সেটা দূর হোক, তারপর বুঝিয়ে ছাড়ব আমি আরশেলাল কি। দোয়া করুন আমি যাকে ভাবছি আপনি যেন সে না হন। আপনি যদি সে হন, ইউ আর টোটালি ডুমড, মিসেস সৈয়দ আরশ। নিজের স্টাডি রুমে মাথায় হাত ঠেকিয়ে বসা এক চওড়া শরীর বিশিষ্ট পুরুষ। বয়স তার 30-এর কোঠায়, কিন্তু এখনও অবিবাহিত। পছন্দসই কোনো রমণী না পাওয়ায় 30 বছরের এই জীবনে এখনও সিঙ্গেল সে। গম্ভীর মুখভঙ্গি করা তার, চোখে মুখে তীক্ষ্ণতা, চোখ স্থির সামনের ল্যাপটপের দিকে, ঠোঁটে কুর্ধ হাসি লেগে আছে সামান্য। ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাতে চালাতে এক সময় তার হাত থামে। বিরক্ত হয় নিজের প্রতি। বাঁ হাতের তালুতে কপাল ঠেকিয়ে নিস্পৃহ ভঙ্গিতে বসে। চোখ বন্ধ করতেই ভেসে উঠল ওভাল আকৃতির একটা মুখ। গালগুলো হালকা ফুলো ফুলো, মেয়েলি উঁচু সরু নাকের বাপাশে ছোট্ট একটা নোজরিং। চোখের পাপড়িগুলো ঘন কালো, কিন্তু অতটা লম্বা নয়। নাহিয়ান আবরার পূর্বের জানা মতে মেয়েদের চোখের পাপড়ি লম্বা হয়, তাহলে এই মেয়ের ক্ষেত্রে ভিন্নতা কেন? বদ্ধ রুমে বসে থেকে থেকে নাহিয়ান হেসে উঠল হুহা করে। 5 সেকেন্ডের ভেতর নিজের হাসি থামিয়ে আগের মতো গম্ভীর হয়ে গেল। রুমে প্রতিধ্বনি হওয়া হাসির তীক্ষ্ণ শব্দ গায়েব হয়ে গেল এর কিছু মিনিট পর। নাহিয়ান উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই ভেসে উঠল পুরুষালী শক্তপোক্ত শরীর। ড্রপ শোল্ডার টি শার্ট পরনে থাকায় হাতের বড় বড় মাসালগুলো ভাসছে স্পষ্ট। সাদা রঙের গ্যাবার্ডিংয়ের প্যান্টটা নিচের দিকে গুটিয়ে টাকনুর উপর রাখা। শুভ্রবর্ণের শরীরটা নজরকাড়া সুন্দর। টু ব্লক হেয়ার কাটটা নাহিয়ানের মুখের সাথে মানানসই। 6 ফুট লম্বা পুরুষটাকে এই হেয়ার কাটে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। থুতুনিতে হাত বোলায় নাহিয়ান। হাতে খোঁচা লাগে ছোট ছোট দাড়ির। হাত বোলাতে বোলাতে ঠোঁট বেঁকিয়ে হেসে আবারও নিজের রিডিং টেবিলে বসে গেল সে। হাতগুলো মুখের সামনে তুলে ধরতেই বাহির থেকে ঠুক ঠুক করে শব্দ আসলো।
নাহিয়ান গম্ভীর পুরুষালী ধারালো কণ্ঠে বাহিরের মানুষের উদ্দেশ্যে বলল, কামিং মিস্টার শেখর রায়। নাহিয়ানের ধীরতা নিয়ে লোকটাকে ডাকা দেখে বোঝা গেল এতক্ষণ ওনার অপেক্ষায় এই স্টাডি রুমে বসে আছে সে। শেখর রায় অনুমতি পেতেই ভিতরে প্রবেশ করলেন। হাতে ওনার একদলা কাগজের স্তূপ। রিডিং টেবিলের সামনে দাঁড়াতেই নাহিয়ান হাত দিয়ে দেখালো সামনের চেয়ারে বসার জন্য। শেখর রায় চেয়ার টেনে বসে পড়লেন। কাগজ বললে ভুল, মোটা মোটা দুটো ফাইল রাখেন কাচের টেবিলের উপর মিস্টার শেখর। নাহিয়ান ফাইলগুলো দেখে নিজের রিডিং টেবিলের ড্রয়ার খুলে ছোট্ট লেন্সের একজোড়া কালো ফ্রেমের চশমা বের করে। চোখে এঁটে নিয়ে নাহিয়ান তার পুরুষালী গম্ভীর চিত্তে বজায় রেখে বলে, হোয়াটস দ্য গার্লস নেম মিস্টার শেখর রয়? শেখর রায় চোখ নিচের দিকে নামিয়ে নিয়ে বলে ওঠেন, সৈয়দা নুসরাত নাসির। কাগজের স্তূপের দিকে নাহিয়ান চোখ বোলাতে বোলাতে বলল, এইস? শেখর উত্তর দিলেন, 19। নাহিয়ানের মুখ দিয়ে বের হয়ে আসলো, পারফেক্ট। ফাইলগুলোতে চোখ বোলাতে বোলাতে আবারও একই ধীরতা নিয়ে পুরুষালী পুরোকণ্ঠে জিজ্ঞেস করল, ওয়েট? শেখর আবারও নিরুদ্বেগ কণ্ঠে বললেন, জি স্যার, 48। নাহিয়ান এবার চোখ তুলে তাকায় শেখর রায়ের দিকে। ঠান্ডা কণ্ঠে জানতে চায়, বিবাহিত নাকি অবিবাহিত? স্যার, এই বিষয়ে কোনো উত্তর খুঁজে পাইনি, কারণ অনেকেই বলছে বিবাহিত, আবার অনেকে বলছে ম্যাম অবিবাহিত। নাহিয়ান মাথা দোলালো। তীক্ষ্ণ কণ্ঠে মিস্টার শেখরকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে, এখন আপনি আসতে পারেন মিস্টার শেখর, আবার প্রয়োজন হলে ডেকে পাঠাবো। অ্যান্ড আপনাদের ম্যাডামের দিকে নজর রাখবেন। প্রতিটা সেকেন্ডে কি করছে তার একটা সূক্ষ্ম ইনফরমেশন আমি চাই। মিস্টার শেখর ওকে স্যার বলে উঠতে যাবেন, এর মধ্যেই নাহিয়ান আবার ডেকে উঠল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, মিসের ইনফরমেশন বের করতে 3 দিন কেন সময় লাগলো আপনাদের? মিস্টার শেখর কিছুটা ভড়কে গেলেন। মৃদু কণ্ঠে ডেকে উঠলেন, স্যার। নাহিয়ান ঠোঁট টিপল। কপালে ভাঁজ ফেলে গমগমে পুরুষালী হাস্কি গলায় শাসানো কণ্ঠে বলল, স্যার, আমি শুনতে চাইনি মিস্টার শেখর, আমি আমার প্রশ্নের উত্তর চাইছি আপনার কাছে। মিস্টার শেখর ঢোক গিললেন। ধীরে ধীরে বলতে শুরু করলেন, স্যার, আপনি বলেছিলেন ম্যামের বাসা ব্রাহ্মণবাড়িয়া। গত 2 দিন যাবৎ আমরা সবাই ওনার খোঁজ করেছিলাম সেখানে, কিন্তু কোনো সন্ধান পাইনি। এরপর জানা গেল যে ম্যাম ওখানে বেড়াতে গিয়েছেন। উনি ফ্লাইটে বা ট্রেনে করে যাননি, বাই রোড গিয়েছিলেন। এজন্য একটু সময় লেগেছিল ম্যামের খোঁজ পেতে। নাহিয়ান ক্রুদ্ধ চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে মিস্টার শেখরকে, ম্যাডামের বাসা কোথায়? মিস্টার শেখর অত্যন্ত কোমল কণ্ঠে জানান, সিলেটে। সকাল 6টা। সৈয়দবাড়ির বাগানে বসে আছে ইসরাত চোখ বন্ধ করে। একবার নাক বন্ধ করে সকালে শীতল বাতাস আরোহণ করছে নিজের মধ্যে, আবার শ্বাস ফেলে নিজের ভেতরের কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। এক সময় এরকম করতে করতে নাক বন্ধ হয়ে গেল মেয়েটার। অক্সিজেনের সূক্ষ্মতা অনুভব করতেই চোখ খুলে তাকালো। চোখের ওপর কালো কিছুর আবরণ দেখে ভড়কে গেল। ভড়কে গিয়ে চিৎকার করতে যাবে, এর মধ্যেই নুসরাতের গলার স্বর ভেসে আসলো, ভাই, এখানে বসে কি করছিস? বাইরে গিয়ে কুংফু কর, তাহলে একদিন ডোগা পাতলা হয়ে যাবি পাতলুর মতো। নুসরাত কথা শেষ করে এক হাত সামনে এনে হুহা করতে শুরু করলো। ইসরাত নিজের মুখের উপর থেকে জিনিসটা সরাতেই চোখে ভাসল আন্ডারওয়্যার। ওয়াক ওয়াক করে বমি করতে যাবে নুসরাত বলল, বোন আমার, থাম, এভাবে বমি টমি করে আমার এত সুন্দর বাগান নষ্ট করিস না।
এটা আমি গত সপ্তাহে লোকাল বাজার থেকে ফকফকা 50 টাকার নোট দিয়ে তোর জন্য স্পেশালি কিনেছি, যাতে তুই এতে সর্দি মুছতে পারিস। বল, একদম ভালো কাজ করেছি না? তুই তো আবার লোকাল জিনিস ইউজ করিস না, ব্র্যান্ডের মাল ইউজ করিস। নুসরাত কিছুটা টেনে টেনে বলল শেষের কথা। ইসরাত চোখ তুলে নুসরাতের দিকে তাকায়, যে হাসি হাসি মুখ করে ইসরাতকে অবলোকন করছে। দ্বিধাভরা কণ্ঠে সত্যতা যাচাই করতে জানতে চায়, সত্যি? নুসরাত বিরক্তি নিয়ে এগিয়ে আসে ইসরাতের দিকে, টেনে মাদুর থেকে তুলতে তুলতে বলে, আমার মা, আমি মিথ্যা কথা বলি না, তুই জানিস না? আমি কি তোর মতো একটা বোকা মেয়েকে মিথ্যা কথা বলতে পারি? নুসরাতের কথা শেষ হতেই ইসরাতের হাতের গাঁটটা লাগে তার মাথায়। ইসরাত কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করে, মিথ্যা কথা বলার জায়গা পাস না? তুই আর মিথ্যা দুজন একে অপরের খালাতো ভাই বোন। নুসরাত ইসরাতের মাথা হাত দিয়ে পেঁচিয়ে ধরে বলে ওঠে, এত সত্যি কথা বলতে নেই, চল পার্কে একটু হাঁটাহাঁটি করে আসি। ইসরাত যেতে চাইল না। নুসরাত এক প্রকার টেনে নিয়ে গেল বাড়ির বাহিরে। অগত্যা না চাইতেও যেতে হলো নুসরাতের টানাটানির কাছে হার মেনে নাসির মঞ্জিলের বাহিরে। সৈয়দ বাড়ি পার হওয়ার সময় দেখা হলো হেলাল সাহেবের সাথে। ইসরাত মৃদু কণ্ঠে সালাম দিল। হেলাল সাহেব সালাম নিয়ে তা আবার ফিরিয়ে দিলেন। নুসরাতের এতটুকু সময় নেই। সে কোনো রকম সালাম করে ভাগল সেখান থেকে বড় বড় পা ফেলে। নিজাম শিকদার নিজের বারান্দা থেকে জিনিসটা লক্ষ্য করে বিড়বিড় করে আওড়ালেন, বিয়াদব মেয়ে। পার্কের ভেতর প্রবেশ করতেই দেখা হলো ইরহামের সাথে নুসরাতের। ইসরাত ততক্ষণে কিছুটা পিছিয়ে পড়েছে নুসরাতের থেকে। ইরহাম নুসরাতকে দেখতেই দৌড় দিয়ে আসলো দুই হাত মেলে। নুসরাতও দৌড় মেরে গিয়ে জাপটে জড়িয়ে ধরল। ইরহামের পিঠে নুসরাত হাত বোলায়। দুজন একসাথে হেসে ওঠে অনেক দিন পর দেখা হওয়ার জন্য। ইরহাম মিনমিন করে জিজ্ঞেস করে, ভাই, কবে আসছোস বাড়িতে? নুসরাত ইরহামের কাঁধ চেপে ধরে পার্কের ভেতরের দিকে হাঁটতে হাঁটতে বলল, গতকাল রাতে। ইরহাম অবাক কণ্ঠে বলে ওঠে, তোকে একটা কথা জানাতেই ভুলে গিয়েছি। নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কি? ছোট ভাইয়াও ব্রাহ্মণবাড়িয়া ছিল এতদিন, আর গতকালই এসেছে। নুসরাত ইরহামের কথা সম্পূর্ণ এড়িয়ে যায়। শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, বল তোর দিনকাল কেমন কাটছে? দুজন কথা বলে বলে পার্কের অন্য রাস্তা দিয়ে চলে যায়। কিন্তু ইরহামের সাথে হাঁটতে আসা সুফি খাতুন তীক্ষ্ণতা নিয়ে তাকিয়ে থাকেন দুজনের গলা পেঁচিয়ে হাঁটার দিকে। দুজন দুজনের সাথে এত মাখামাখি ভাব তিনি মোটেও মেনে নিতে পারলেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দিয়ে আঁটলেন কিভাবে কথাটা ঝর্ণার কানে তোলা যায়, এবং সেই বুদ্ধি আসতেই উল্টো পথে ফিরে হাঁটা ধরলেন। শুভ কাজে দেরি কিসের? এক্ষুনি ঝর্ণার কাছে গিয়ে আলাপ বসাবেন এবং এটা ভালোভাবে জেনে আসবেন, প্রাপ্তবয়স্ক বাচ্চাদের এভাবে ঢলাঢুলি করতে দেন কেন ওনারা? কোনো কি দায়িত্ব জ্ঞান নেই ওনাদের ভেতর? ছ্যা ছ্যা, তার তো চোখই নাপাক হয়ে গেল। কি জঘন্য জিনিস দেখে ফেলেছেন আজ। সুফি খাতুন নাসিরের কানে কথা তুলবেন ভেবেও বাদ দিলেন। নাসির গতকাল যা অপমান করেছিল তা কি কম? আর এই ব্যাটার কথা ছাড়া নাসির তো এক পাও হাঁটে না, তা সুফি খাতুন ভালো করেই জানেন। তাই নিজেকে অপমান করার হাত থেকে রক্ষা করার জন্য সুফি খাতুন নাসির মঞ্জিলে না যাওয়াটাই ভালো মনে করলেন। আর আরও একটা জিনিস তিনি কোনোদিন ভুলবেন না, মরার আগ পর্যন্ত মনে রাখবেন নাসিরের সেই অপমান। পার্কের ভেতর নুসরাতকে খুঁজে না পেয়ে ইসরাত ফিরে গেল বাড়ির দিকে। রাস্তার পাশ ঘেঁষে বেড়ে ওঠা সবুজ ঘাসের উপর শুয়ে থাকা একটা ছোট্ট বিড়ালের সাথে দেখা হলো ইসরাতের। ইসরাত বিড়ালটাকে কোলে তুলে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয় যত্ন সহকারে।
হাত বোলাতে বোলাতে নিজের হাতের সাথে মাপঝোঁকো নেয় তার হাত থেকেও ছোট বিড়ালটা। তখনই নিজের পেছন থেকে ভেসে আসে স্পষ্ট জাইনের গলার আওয়াজ, ইসরাত, বিড়াল পরিষ্কার নয়। আপনি কেন বিড়ালটিকে পরিষ্কার না করে স্পর্শ করছেন? ইসরাত কেঁপে উঠল গমগমে পুরুষালী পুরো কণ্ঠে। নিজের পেছন থেকে ভেসে আসছে পুরুষালী গলাটা। কপাল কুঞ্চিত করে ভাবে, আগে বলে দিলেন না কেন? তাহলে তো পরিষ্কার করে স্পর্শ করতাম। মনের কথা মনে রেখে জাইনের মুখ দেখার জন্য ঘাড় সামান্য বাঁকায়। অক্ষিকোটরে ভাসে পুরুষালী শুভ্রবর্ণের মুখ। জাইন ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বিড়ালটাকে ইসরাতের হাত থেকে ছাড়িয়ে নেয়। আবারও ঘাসের উপর বিড়ালটাকে রেখে দেয়। তারপর পকেটে হাত ঢোকায়। কিছু একটা খোঁজ করে পকেটে হাতায়। হাতে কাঙ্ক্ষিত বস্তুর স্পর্শ পেতেই মুঠোয় পুড়ে নেয়। ইসরাত কৌতূহল নিয়ে তাকিয়েছিল জাইনের দিকে। জাইন জিনিসটার মুখ খুলে ইসরাতের হাতে স্পর্শ করতে করতে বলে ওঠে, ও এখনও ছোট, তাই ওকে এখানে রাখুন। বড় হলে নিয়ে যাবেন নিজের বাসায়। ইসরাত শান্ত ভঙ্গিতে মেনে নেয় জাইনের কথা। চুপচাপ চলে যেতে নেবে জাইন হাত টেনে ধরে। ইসরাত প্রশ্নাত্মক চাহনি ছুড়ে দিতেই জাইন বলে, বাসায় গিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নেবেন। ইসরাত নিজের হাত ছাড়ায় না জাইনের হাত থেকে। পুরোপুরি শরীর ঘুরিয়ে পেছনে ফেরে। দুই হাত আড়াআড়ি বুকে বেঁধে নিয়ে জিজ্ঞেস করে, আপনি যে একজন কার্ডিওলজিস্ট সেটা বারবার আমাদের বোঝাতে হবে না। আমি জানি কিভাবে নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়। জাইন জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায়। ইসরাতের হাত আরেকটু বল প্রয়োগ করে চেপে ধরে বলে ওঠে, আমি সেটা বলিনি ইসরাত আপনাকে। আপনি যাই বলুন, আপনার কথা শুরু হয় ডিসিপ্লিন দিয়ে আর শেষ হয়ও ডিসিপ্লিন নিয়ে। ইসরাত শীতল কণ্ঠে বলল। কথা শেষ করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতেই জাইন ইসরাতের কবজি চেপে ধরল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, লাফঝাপ করছেন কেন ইসরাত? আপনি না শান্ত ভদ্র মেয়ে? তাহলে শান্ত ভদ্র সুশীল মেয়ে হয়ে দাঁড়িয়ে থাকুন আমার সাথে। ইসরাত ব্যগ্রতা নিয়ে জাইনের প্রশ্নের উত্তর দেয়, সেটা আমি জানি মিস্টার। এবার আমার হাত ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। জাইন দুই কাত উঁচায়। নির্লিপ্ত চোখে ইসরাতকে উপর থেকে নিচে অবলোকন করে নির্বিকার কণ্ঠে বলে ওঠে, তো চেঁচান না। আমি কি ভয় পাই আপনার চেঁচানোকে? ইসরাত আঙুল তোলে শাসানোর জন্য। জাইন নিজের আঙুল দ্বারা আলগোছে তা নামিয়ে দেয় নিচের দিকে। ঠান্ডা গলায় বলে ওঠে, ইসরাত, মুখের সামনে তর্জনী আঙুল তোলা আমি মোটেও পছন্দ করি না। নেক্সট টাইম করবেন না এটা। ইসরাত সরু চোখে দেখে জাইনকে। ক্ষুব্ধতা নিয়ে বলে, তা আমার দেখার বিষয় নয়। আপনাকে কি বিরক্ত করে আর কি না করে। জাইন ইসরাতের কবজি একটু শক্ত করে চেপে ধরে অন্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলে, অবশ্যই, কারণ আমার ভবিষ্যতের দায়িত্ব আপনার উপর নির্ভর করে। ইসরাত চেঁচাতে যাবে, জাইন ঠোঁটে আঙুল রেখে বলল, চুপ, একটাও শব্দ নয় ইসরাত। ইসরাত মুচড়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে ওঠে, আমি কিন্তু চেঁচাবো বলছি, ছাড়ুন আমার হাত। তো চেঁচান, আমি না করেছি নাকি? এতে কিন্তু আপনারই লস। ইসরাত প্রশ্নাত্মক চাহনি নিয়ে জাইনকে জিজ্ঞেস করে, কিভাবে? দেখুন ইসরাত, আপনি চিৎকার করবেন, মানুষ আসবে আপনাকে বাঁচাতে। তখন আমাকে জিজ্ঞেস করবে আমি কেন আপনাকে টেনে নিয়ে যাচ্ছি। আমি সোজা উত্তর দেব, আপনি আমার বউ 12 বছর আগে বিবাহ করে রেখে গিয়েছিলাম। এখন বউ বিবাহ মানছে না, তাই বউকে আমার ভাষায় বুঝাতে একটু ওই দিকে নিয়ে যাচ্ছি। ইসরাত উপর নিচ মাথা নাড়ালো জাইনের কথায়। আবার তড়াক করে জিজ্ঞেস করল, কিন্তু প্রমাণ কোথায় যে আপনি আমার স্বামী? জাইন হাসল।
ইসরাতের চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে এত বোকা ভাববেন না ইসরাত। আমি খালি মাঠে খেলতে নামিনি। ব্যাট বল, স্টাম্প, প্লেয়ার, আম্পায়ার সব নিয়েই নেমেছি। আমার প্রশ্নের উত্তর আমি পাইনি। ইসরাত রিনরিনে গলায় বলে ওঠে। জাইন ইসরাতের মাথায় হাত দিয়ে টোকা দিয়ে বলে, বোকা ইসরাত, আমার কথার মধ্যেই উত্তর আছে। আপনি কষ্ট করে জ্ঞান কাজে লাগিয়ে খুঁজে নিন। ইসরাত জাইনের চড়া পুরুষালী পৃষ্ঠদেশের দিকে তাকিয়ে থাকে। নাকে ম্যানলি পারফিউমের কড়া ঘ্রাণের সাথে পুদিনা পাতার আর কোলনের ঘ্রাণ আসছে। ইসরাত চোখ বন্ধ করে মিষ্টি সেই ঘ্রাণটা টেনে নেয় নিজের ভেতর। জাইন পেছনে ইসরাতকে দাঁড়িয়ে পড়তে দেখে মনে করে পালানোর চেষ্টা করছে মেয়েটা, তাই ঘাড় ঘুরিয়ে তড়াক করে তাকায় পেছনে। ইসরাত তখনও নিজ জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে মিষ্টি সেই ঘ্রাণটা টেনে নিচ্ছে নিজের ভেতরে। জাইন স্থির দাঁড়ানো ইসরাতের দিকে এক পা এগিয়ে যায়, তারপর 2 পা, তারপর 3 পা, এরকম করে একদম ইসরাতের সন্নিকটে চলে আসে। টান টান হয়ে দাঁড়ানো জাইন সামান্য গ্রীবা বাঁকিয়ে নিজের মুখ ইসরাতের মুখের কাছে নিয়ে আসে। রেড চেরির মতো লাল বর্ণের পুরুষালী ঠোঁটজোড়া নাড়িয়ে নাড়িয়ে শীতল কণ্ঠে ইসরাতের সোনার মতো করে বিড়বিড় করে আওড়ায়, হাজারো বছর আপনার দিকে তাকিয়ে থাকলেও আমার চোখের তৃষ্ণা কখনোই মিটবে না।